ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার মাস্টার প্ল্যান, ইরান ও লেবাননের গোপন ছকে ঘুম হারাম নেতানিয়াহুর। বিক্ষোভের উস্কানিদাতাদের প্রতি ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি। তাঁবুতে মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৪,০০০ ফ্লাইট বাতিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মার্কিনী। ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে পারে জর্ডান ও আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার মাস্টার প্ল্যান, ইরান ও লেবাননের গোপন ছকে ঘুম হারাম নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন সমীকরণ। গাজা ও লেবানন সীমান্তের লড়াই যখন চরমে, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। তেল আবিবকে মানচিত্র থেকে মুছে দিতে নাকি চারদিক থেকে ঘিরে ফেলার চূড়ান্ত ছক কষছে ইরান এবং তাদের অন্যতম মিত্র লেবাননের হিজবুল্লাহ। আধুনিক সমরাস্ত্র আর গেরিলা কৌশলে নেতানিয়াহু সরকারকে কোণঠাসা করার এই গোপন ছক এখন আন্তর্জাতিক মহলে টক অফ দ্য টাউন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ১. চারদিক থেকে ঘেরাওয়ের কৌশল, রিং অফ ফায়ার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান তাদের রিং অফ ফায়ার কৌশলে নতুন গতি যোগ করেছে। উত্তরে লেবাননের হিজবুল্লাহ, দক্ষিণে গাজার প্রতিরোধ যোদ্ধা, পূর্বে সিরিয়া ও ইরাকের মিলিশিয়া গোষ্ঠী এবং দক্ষিণ পূর্বে ইয়েমেনের হুথি, এই চার শক্তিকে একই সূত্রে বেঁধে ইসরায়েলকে চারপাশ থেকে আক্রমণ করার পরিকল্পনা করা হচ্ছে। ২. লেবানন ও ইরানের গোপন বৈঠক। সূত্রের খবর, সম্প্রতি তেহরানে উচ্চ পর্যায়ের এক বৈঠকে লেবাননের হিজবুল্লাহ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি সামরিক কমান্ডাররা। সেখানে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে ড্রোন ও মিসাইল হামলা চালানো যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। ৩. নেতানিয়াহুর উদ্বেগ। এই সাঁড়াশি অভিযানের খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, অন্যদিকে সীমান্ত জুড়ে যুদ্ধের দামামা। সব মিলিয়ে নেতানিয়াহুর অবস্থা এখন অনেকটাই মাথায় হাত দেওয়ার মতো। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদও এই সম্ভাব্য বড় হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। ৪. আধুনিক অস্ত্রের ব্যবহার। ইরান থেকে লেবাননে পৌঁছানো অত্যাধুনিক ফাতাহ হাইপারসনিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলোই এখন ইসরায়েলের প্রধান মাথা ব্যথার কারণ। যদি সব দিক থেকে একযোগে হামলা শুরু হয়, তবে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সামাল দিতে পারবে কিনা তা নিয়ে খোদ ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যেই সংশয় দেখা দিয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত, তবে ইরান ও হিজবুল্লার এই সমন্বিত পরিকল্পনা সফল হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। এখন দেখার বিষয় হোয়াইট হাউস এই উত্তেজনা প্রশমনে কী ভূমিকা রাখে। বিক্ষোভের উস্কানিদাতাদের প্রতি ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহেসেনি এজেই সম্প্রতি দেশজুড়ে চলা বিক্ষোভে সন্ত্রাস, সশস্ত্র বাহিনীর ওপর হামলা ও ধ্বংসাত্মকের নেপথ্যে থাকা উস্কানিদাতাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। রোববার ২৫শে জানুয়ারি দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গোলাম হোসেইন বলেন, যারা এই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিচার করার ক্ষেত্রে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না। জীবনযাত্রার উচ্চ মূল্য এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলতি মাসের শুরুতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলনে রূপ নেয়। একে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জোর দিয়ে ইরানের প্রধান বিচারপতি জানান, যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করেছে তাদের বিচার হবে আপোষহীনভাবে। ন্যায়ের স্বার্থেই এই অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। গত ২৮শে ডিসেম্বর থেকে জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মুদ্রাস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ইরানে। এরপর মাত্র কয়েকদিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। উল্লেখ্য, সরকারের কঠোর পদক্ষেপের ফলে বর্তমানে রাজপথের বিক্ষোভ অনেকটা কমে গেলেও জনমনে চাপা উত্তেজনা রয়ে গেছে। তাঁবুতে মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানকার মানুষের দুর্ভোগ কমেনি। ২ বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় উপত্যকার অধিকাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তাঁবু টানিয়ে বসবাস করছেন তারা, যেখানে ন্যূনতম বাসযোগ্য পরিবেশ নেই। এতে শ্বাসকষ্ট ও পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন গাজার বাসিন্দারা। যুদ্ধ
শুরুর পর থেকে আবু আমার পরিবার ১৭ বারের বেশি বাস্তুচ্যুত হয়েছে। প্রতিবার স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের জীবন আরও সংকুচিত হয়েছে। বর্তমানে উপায়ন্তর না পেয়ে গাজার রিমাল এলাকায় একটি আবর্জনার ভাগাড়ের পাশে তাঁবু খাটিয়ে বসবাস করছে পরিবারটি। দূষণ, অসুস্থতা ও অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিদিন লড়াই করে টিকে থাকতে হচ্ছে তাদের। ৬৪ বছর বয়সী আবু আমার বলেন, গাজায় আমরা দুটি যুদ্ধের মধ্যে বসবাস করছি, একটি বোমা হামলা আর একটি আবর্জনা। আমার অ্যাজমার সমস্যা আছে, এজন্য সবসময় ইনহেলার সঙ্গে রাখি। রাতে সেটি বালিশের নিচে রাখি। ময়লার দুর্গন্ধে শ্বাসনালী বন্ধ হয়ে গেলে কয়েকবার ব্যবহার করতে হয়। আবু আমরের পুত্রবধূ সুরাইয়া আবু আমার ৫ সন্তানের জননী। তিনি বলেন, তাঁবুতে ন্যূনতম স্বাস্থ্যবিধি বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে মাসে কয়েকবার পেটের পীড়ায় ভুগতে হয়। তিনি জানান, ইসরায়েলি হামলার আগে তাদের জীবন ছিল গুছানো ও পরিচ্ছন্ন। বাইত আল লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে গাজা নগরীতে আশ্রয় নিতে হয় তাদের। এমন দুঃস্বপ্নের মধ্যে বসবাস করতে হবে তা তিনি কখনো কল্পনাও করেননি। ইসরায়েলি হামলায় গাজায় ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজার অধিকাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও হামলা থামেনি। যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ৪ শতাধিক শিশু নিহত হয়েছে। অনেক ফিলিস্তিনির মতে গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে এটি পরিকল্পিত চেষ্টা। এমনই মনে করেন ৪০ বছর বয়সী সালিম। তিনি বলেন, বর্জ্যের পাশে থাকার কারণে আমরা চরম হতাশায় ভুগছি। আমার সন্তানেরা শীত ও গরমে খুব কষ্ট পাচ্ছে। দুর্গন্ধে খেতে বসলে খাবার পেটে যায় না, বমি আসে। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৪,০০০ ফ্লাইট বাতিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মার্কিনী। যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে শনিবার ৪,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২,৩০,০০০ গ্রাহক। রোববার ২৫ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, তুষারপাত, তুষার বৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির পাশাপাশি বিপজ্জনক কম তাপমাত্রা পরিলক্ষিত হতে পারে। এই ঝড় আজ রোববার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত পূর্বাঞ্চলের ৩-৪ ভাগ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাবে। এই তুষারঝড়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে শনিবার সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় ফেডারেল জরুরি দুর্যোগ বিপর্যয় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, আমরা এই ঝড়ের পথে থাকা সমস্ত রাজ্যের উপর নজরদারি চালিয়ে যাব এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখব। নিরাপদে থাকুন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ১৭টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া আবহাওয়াজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছে। ডিএইচএস সচিব ক্রিস্টি নোয়েম শনিবার বলেন, দক্ষিণের ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে আমাদের কাছে হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমাদের কাছে ইউটিলিটি ক্রু রয়েছে যারা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য কাজ করছে। শনিবার দেশটির জ্বালানি বিভাগ একটি জরুরি আদেশ জারি করেছে। সেখানে টেক্সাসের বৈদ্যুতিক নির্ভরযোগ্যতা কাউন্সিলকে রাজ্যে ব্ল্যাকআউট সীমিত করার লক্ষ্যে ডেটা সেন্টার এবং অন্যান্য প্রধান সুবিধাতে ব্যাকআপ জেনারেশন রিসোর্স স্থাপনের অনুমতি দিয়েছে। আবহাওয়া পূর্বাভাস সতর্ক করেছে যে অস্বাভাবিকভাবে ব্যাপক এবং দীর্ঘমেয়াদী শীতকালীন ঝড়ের বিষয়ে, যা দক্ষিণ পূর্বে ব্যাপক ভারী বরফ জমতে পারে, যেখানে স্থানীয়ভাবে বিপর্যস্ত প্রভাব পড়তে পারে। সোমবারের মধ্যে রেকর্ড ঠান্ডা তাপমাত্রা এবং বিপজ্জনকভাবে বাতাসের তীব্রতা গ্রেট প্লেইনস অঞ্চলে আরও নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ইরানের সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স। ইরানের সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের কাছে অগ্রাধিকার নয় বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী। রোববার ২৫ জানুয়ারি রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী অ্যালিস রুফো বলেন, আমি মনে করি আমাদের যেভাবেই সম্ভব ইরানি জনগণকে সমর্থন করা উচিত। তবে তিনি স্পষ্ট করে বলেন, সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দের পথ নয় এবং এই শাসন ব্যবস্থা থেকে মুক্ত হওয়া ইরানি জনগণেরই দায়িত্ব। রুফো বলেন, ইরানি সরকারের ব্যাপক ইন্টারনেট বন্ধের কারণে জনগণের বিরুদ্ধে সংঘটিত গণ অপরাধগুলো নথিভুক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইরানের ৯ কোটির বেশি মানুষ জানুয়ারির ৮ তারিখ থেকে কার্যত ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন। দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ এই ব্ল্যাকআউট আরোপ করে। এই ইন্টারনেট বন্ধের আড়ালে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন অভিযান চালানো হয়। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নরওয়ে ভিত্তিক এনজিও বলেছে, নিহতের চূড়ান্ত সংখ্যা ২৫,০০০ ছাড়াতে পারে। রুফো বলেন, ইরানি জনগণ তাদের শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে।
ইরানি জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরানিরাই, তাদের নেতা বেছে নেওয়া আমাদের কাজ নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের সামরিক হামলার হুমকি দিয়েছিলেন, তবে পরে তিনি সেই অবস্থান কিছুটা নরম করেন। অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই একটি গণ আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভকারীরা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা অপসারণের দাবি জানায়। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে পারে জর্ডান ও আরব আমিরাত। ইরানের সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে পারে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। রোববার ২৫ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘনিষ্ঠ শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী হামলার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তারা এটিকে একটি মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই উদ্যোগের পক্ষে আবুধাবি ও যুক্তরাজ্য সহ কয়েকটি ইউরোপীয় দেশও সমর্থন জানাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইউএই, যুক্তরাজ্য ও জর্ডান যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা ও অপারেশনাল তথ্য শেয়ার করতে পারে। পাশাপাশি ইরান পাল্টা হামলা হিসেবে ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপ করলে সেগুলো প্রতিহত করার ক্ষেত্রেও এসব দেশ ভূমিকা রাখতে পারে। মিডল ইস্ট আই জানায়, এই ধরনের প্রতিরক্ষামূলক কার্যক্রমের লক্ষ্য হবে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা। তবে যুক্তরাজ্যের ভূমিকা কতটা সক্রিয় হবে তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে আফগানিস্তান যুদ্ধে মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার ইসরায়েলে পৌঁছেছেন। সেখানে তিনি দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এক ইসরায়েলি সুরক্ষা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সহযোগিতা এখন ইতিহাসের সবচেয়ে কাছার পর্যায়ে রয়েছে। ইরান থেকে আসতে পারে এমন হুমকি মোকাবিলায় দুই দেশ গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভাগাভাগির পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক দূতনৈতিক সূত্র। একজন আরব দূতনৈতিক ও এক উপসাগরীয় কর্মকর্তা জানান, এমন সংঘাতে উপসাগরীয় দেশগুলো সরাসরি ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার কারণেই সৌদি আরব, ওমান ও কাতার যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলা চালানো থেকে বিরত রাখতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউএই এর অবস্থান এখনও অস্পষ্ট। দেশটির কর্মকর্তাদের বক্তব্য ও বিশ্লেষকদের মতামতে এই বিষয়ে ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।